Guys, it's your friend Orijit. Welcome into the channel and I hope that you all are absolutely fine. এখন বাজে ঘড়ির কাঁটায় 3:12 আর এখন গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো বুঝতে পারছি না বন্ধু, কিন্তু দিনটা আজকে আমাদের জন্য খুব ভালো, কারণ আজকে আমাদের নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে বাইক ট্রিপ শুরু হচ্ছে। আর আজকে সেই ট্রিপের ডে 1, মানে আজকে যেমনটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, আজকে আমরা যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে একটু পরে রওনা দেবো আমরা। তো চলো তাড়াতাড়ি রেডি হয়নি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধু আমি পুরো রেডি হয়ে গেছি, বাইকও রেডি হয়ে গেছে। তো চলো এবারে মা বাবার আশীর্বাদ নিয়ে আজকে যাত্রা শুরু করা যাক। বন্ধু, ওয়েলকাম টু আওয়ার নর্থ বেঙ্গল মনসুন রাইড। আর এই সিরিজে আমরা নর্থ বেঙ্গলের কিছু অফবিট লোকেশানে নিজেদের বাইক নিয়ে ট্রাভেল করব, অনেক অ্যাডভেঞ্চার করব, আর সেই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো যেমন দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু রাস্তাঘাট ভিজে, মানে মনসুন একটা ভাইব এইখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি। অলরেডি বৃষ্টি হয়ে গেছে, বাট সুখবর বৃষ্টি কিন্তু আপাতত থেমে গেছে। তো এখন আমরা যাব আমাদের কো রাইডারের বাড়িতে। ও কিন্তু একটা ইউটিউবার, আর ওর সঙ্গে তোমাদের অবভিয়াসলি আলাপ করিয়ে দেবো। তো চলো ওর বাড়ি যাওয়া যাক, আর বাকি কথা ওইখানে গিয়ে হবে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভাই। হ্যালো। তো এটা হচ্ছে অভিজিৎ, ওর চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোর উইথ অভিজিৎ। ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দেবো। অ্যাট লাস্ট আমাদের ফাইনালি আমাদের কোল্যাব ভিডিও শুরু হলো। অনেক বৃষ্টি নেমেছিল, ওটাই একটু চাপ লাগছিল একদমই। আর অনেক দিন ধরে আমরা প্ল্যান করছিলাম এটার একসঙ্গে একটা রাইডে যাবো। অ্যাট লাস্ট আমাদের রাইডে যাবো ঠিক হচ্ছিল না, 3টে ডেস্টিনেশন ছিল, ফাইনালি তো ঠিক হলো। নর্থ বেঙ্গল আমরা যাবো, অফবিট কিছু লোকেশন এক্সপ্লোর করব, অ্যাডভেঞ্চার তো থাকবেই, আর আমরা মজা করবো। তোমরাও আশা করছি পুরো সিরিজটা তোমাদের ভালো লাগবে। একদমই তাই। এখন আমরা আছি চন্দননগর দিল্লি রোডের কানেক্টরের মুখে। আর তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা ডানকুনি থেকে ওল্ড দিল্লি রোড ধরে যদি 20 কিলোমিটার আসো তাহলেই চলে আসবে এই চন্দননগর দিল্লি রোডের কানেক্টরের মুখে। তো এই দিল্লি রোড ধরেই আমরা এখন এগোবো, আর তারপরে মগরা ফ্লাইওভার হয়ে আমরা কালনা কাটোয়া রোড ধরবো। সেইখান থেকে আমরা গৌরাঙ্গ সেতু হয়ে তারপরে আমরা কৃষ্ণনগর হয়ে NH 34 ধরে চলে যাব শিলিগুড়ি। তো এইটাই হচ্ছে আমাদের আজকের রুট প্ল্যান। যদিও আস্তে আস্তে আমি পুরো রাস্তার কন্ডিশন অ্যান্ড আরও ভালোভাবে কোন দিকে কি টার্ন নিতে হবে, কেমনভাবে তোমাদের ভিড় অ্যাভয়েড করতে পারবে, সব কিছু আমি ডিটেলে এই ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের সবাইকার অনেক হেল্প হবে। আজকে ভোর রাতে বৃষ্টি হয়, আর তার ফলেই আমার মনে হয় যে এখনও কিন্তু অতটা গরম লাগছে না। জানি এখনও অতটা সকাল হয়নি, বাট আমার কি মনে হয় বলো তো, বর্ষাকালের অনেক ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে, বাট একটা অ্যাডভান্টেজ কিন্তু রয়েই যায় যে বৃষ্টির পর সব সময় টেম্পারেচার একটু ড্রপ করবে, আর তারপরে যা ওয়েদার কন্ডিশনটা হয় না, সেটা কিন্তু বাইক চালানোর জন্য একদম পারফেক্ট হয়ে ওঠে। আর ওই দিকে সানরাইজ হচ্ছে, আকাশটাকে খুব সুন্দর দেখতে লাগছে। অবভিয়াসলি সেই দৃশ্যটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। মগরা ফ্লাইওভার থেকে নেবে একটু এগোলেই এরম একটা ডাইভারশন দেখতে পাবে, সেইখান থেকে আমরা নেব লেফট সাইড কালনার দিকে। আমরা এখন কালনা কাটোয়ার রাস্তাটা ধরেছি, মানে ওই ডাইভারশন থেকে আমরা নিয়ে নিয়েছি লেফট টার্ন, যেমন তোমাদের বললাম। আর এই কালনার রাস্তা ধরেই আমরা চলে যাব ফার্স্টে নবদ্বীপ, তারপর ক্রস করব গৌরাঙ্গ সেতু, আর তারপর কৃষ্ণনগর হয়ে খুব সহজেই ধরে নেব NH 34। ধরো তুমি কলকাতা থেকে শিলিগুড়ি যেতে চাও, তোমার কাছে কিন্তু 3টে রুটের অপশান থাকবে। একটা হচ্ছে হাইওয়ে ধরে তুমি বর্ধমান মোড়গ্রাম হয়ে NH 34 ধরতে পারো, যেই রাস্তার কন্ডিশন কিন্তু একদমই ভালো নয়। আর একটা আমাদের মতন দিল্লি রোড ধরে তুমি কালনা নবদ্বীপ হয়ে কৃষ্ণনগর থেকে NH 34 ধরতে পারো। আর একটা হচ্ছে তুমি ধরো কলকাতা থেকে বারাসাত চলে গেলে সেইখান থেকে কৃষ্ণনগর, আর সেইখান থেকে তুমি NH 34 রুটটা ধরতে পারো। বন্ধু, তুমিও যদি আমাদের মতন গঙ্গার এপারে থাকো, আমি তোমাকে অবভিয়াসলি সাজেস্ট করবো এই কালনা নবদ্বীপ হয়ে তুমি কৃষ্ণনগর থেকে NH 34 ধরো, কারণ রাস্তার কন্ডিশন তো খুবই ভালো, তার সঙ্গে সুন্দর সিনিক বিউটিও দেখতে পাবে, যেটা তোমার জার্নিটাকে আরও বেশি ভালো করে তুলবে। আর এই জায়গার গুগল ম্যাপের লিঙ্ক, মানে এই রুট ম্যাপটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আশেপাশের দৃশ্যটা দেখো বন্ধু, বর্ষাকালে এই সবুজ প্রকৃতি যেন আরও বেশি সবুজ হয়ে উঠেছে, আর তার মধ্যেখান দিয়ে একটা সুন্দর রাস্তা চলে যাচ্ছে। অ্যান্ড আমার মনে হয় কি বলো তো, NH 34 এত বেশি পপুলার হয়েছে শুধুমাত্র রাস্তার জন্য নয়, আশেপাশে যা দৃশ্য দেখা যায় না NH 34 দিয়ে শিলিগুড়ি যেতে গিয়ে, সেটাও কিন্তু বলাই বাহুল্য। অ্যান্ড এখন আমরা বলাগড় ক্রস করছি, আর এই বলাগড় জায়গাটা কিন্তু রসগোল্লার জন্য খুব ফেমাস। আর যখন আমরা কিছুদিন আগেই মায়াপুর গেছিলাম, তখন আমরা এই রুট দিয়েই গেছিলাম। তো আমরা এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছিলাম, সত্যি এখানকার রসগোল্লা কিন্তু সেরা খেতে।
আমরা যে জায়গা বা যে এরিয়াটা ক্রস করছি তার নাম হচ্ছে দিগড়া। আর যেমনটা দেখতে পাচ্ছ রাস্তার দুধারে কিন্তু পুরো ক্ষেতের জমিতে ভরা, আর এই সমস্ত জমিতে কিন্তু বন্ধু এখানে পাট চাষ হচ্ছে। আর গুগল ম্যাপ বলছে আমরা এখন যেইখানে আছি সেইখান থেকে কালনার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 9-10 কিলোমিটার। আস্তে আস্তে দিন যত গড়াচ্ছে রোদের প্রভাব ততটাই বাড়ছে, গরম লাগা তো শুরু হয়েই গেছে, কিন্তু তার মাঝে আমরা চলে এসেছি কালনায়। এইখান থেকে কাটোয়ার ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার্স, বাট আমরা কাটোয়ার দিকে যাব না, আর একটু এগিয়ে গিয়েই আমরা রাইট টার্ন নিয়ে চলে যাব নবদ্বীপের দিকে। নবদ্বীপের ডিস্টেন্স এইখান থেকে হচ্ছে 24 কিলোমিটার। বন্ধু এখন আমরা যে সেতুটা পার করছি তার নাম হচ্ছে নন্দাই সেতু বা নন্দাই ব্রিজ, আর এই সেতুর তলা দিয়ে যে নদীটি বয়ে চলেছে তার নাম হচ্ছে খড়ি নদী। আর যখনই তোমরা কালনা থেকে নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে তখন কিন্তু তোমাদের এই নন্দাই সেতু অতিক্রম করেই যেতে হবে। অনেকক্ষণ ধরে এই জ্যামের মধ্যে বাইক চালিয়ে যাচ্ছি, অ্যান্ড তারপর মনে হলো যে না এটাও তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। জাস্ট অবস্থাটা দেখো, মানে একটা সাইডে পুরো লরির জ্যাম, সারি সারি লরি দাঁড়িয়ে আছে। মানে মোটামুটি আমরা এর আগে 100টা লরি পার করে এসেছি, আর আমি এই রাস্তায় এর আগে এত জ্যাম জীবনে দেখিনি। 2বার আমি গেছি শিলিগুড়ি এই রাস্তা দিয়েই, এত জ্যাম কখনো পাইনি। বাট তোমরা যারা বলো না যে বাইক নিয়ে গেলে কি অ্যাডভান্টেজ, দেখো এইটা একটা অ্যাডভান্টেজ যে এত বিচ্ছিরি জ্যামের মধ্যেও আমরা অল্প অল্প করে হলেও এগোতে পারছি। জানি না কতটা এগোতে পারবো বা জ্যামটা আগে কতটা আছে, বাট দেখা যাক কী করা যায়। বিচ্ছিরিভাবে একটা জ্যাম লেগে গেছে। ভাই কিছু বল। ভালোই তো জ্যামটা লেগেছে, শুধুমাত্র এর আগে যখন এখানে জ্যাম পাইনি, এই প্রথমই জ্যাম দেখছি। আর মোটামুটি 100টা লরি আমরা দেখলাম, হ্যাঁ প্রায়। প্রচুর লরির জ্যাম। আর সাইড দিয়েও এগোতে পারবেন না, বিশাল জ্যাম লেগে গেছে। উফ, অ্যাট লাস্ট ওই জ্যাম থেকে আমরা বেরোতে পেরেছি। অলমোস্ট 100 থেকে 150 লরি ছিল। কি হয়েছিল ভাই জানি না, বাট ভয়ানক জ্যাম লেগে গেছিলো, ঠিক আছে। আর 1 ঘন্টা এক্সট্রা আমরা এইখানেই জ্যামটা কাটিয়ে বেরোতেই লেগে গেছে। অ্যান্ড পরবর্তীকালে এই টাইমটা আমাদের মেকআপ করতে হবে। আদেও মেকআপ করতে পারবো কি না জানি না, বাট একটা ভালো যে জ্যামটা অ্যাটলিস্ট অতিক্রম করে বেরোতে পেরেছি। যেমনটা তোমাদের একটু আগে বলছিলাম, আমাদের এই জায়গা থেকে রাইট টার্ন নিয়ে নবদ্বীপের রাস্তাটা ধরতে হবে। আর যদি সোজা রাস্তা ধরে চলে যেতাম বন্ধু, তাহলে আমরা কিন্তু কাটোয়া পৌঁছে যেতাম। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু জ্যাম আমাদের পেছন ছাড়িনি, একদিকে পুরো ট্র্যাকেদের লাইনে ভর্তি। আর একটু আগে একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি নবদ্বীপের সাইড থেকে এদিকে আসছিলেন, আর তিনি বলছিলেন নবদ্বীপ অবধি রাস্তায় কিন্তু ইরামি জ্যাম। তো বুঝতেই পারছো আমাদের কিন্তু শিলিগুড়ি পৌঁছাতে আজকে বেশ লেট হতে চলেছে। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম গৌরাঙ্গ সেতু। আর এই সেতু থেকে তুমি দেখতে পাবে পৃথিবীর সবার থেকে বড় ইস্কন মন্দির, মায়াপুরের চন্দ্রয়ান মন্দির। আর এইখান থেকে মায়াপুরের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। আমার মনে হয় না ক্যামেরার ফুটেজে তোমরা দেখতে পাচ্ছ, বাট ওইখানেই আছে মায়াপুরের ইস্কন মন্দির। আর এই সেতু থেকে তুমি সেটা খুব ক্লিয়ারলি দেখতে পাবে। এখন আমরা আছি গৌরাঙ্গ সেতুতে, আর গৌরাঙ্গ সেতুর তলা দিয়ে কিন্তু ভাগীরথী নদী বয়ে যাচ্ছে বন্ধু। এই সেতুটা 588 মিটার লম্বা, আর গৌরাঙ্গ সেতু কানেক্ট করছে আমাদের নবদ্বীপ আর কৃষ্ণনগরকে। এখন আছে আমরা কৃষ্ণনগরে, আর ওপরে দেখতে পাচ্ছ সাইনবোর্ডে লেখা আছে টোল রোড স্টার্টস, মানে এরপর থেকে সুন্দর রাস্তা শুরু হয়ে গেল। আর তো কোনো সমস্যা নেই, এবার পুরো মাখনের মতন রাস্তা, তার সঙ্গে সুন্দর সুন্দর ভিউ। আর আমি পুরো রোড কন্ডিশন তোমাদের এই ভিডিওর মধ্যে বলে দেবো, তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর জার্নিটা এনজয় করতে থাকো। কৃষ্ণনগর থেকে NH 34 ধরার পর আমরা অলরেডি কিন্তু 30 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি বেতুয়াডাউরি থেকে জাস্ট 10 কিলোমিটার আগে। আর এইখান থেকে বহরমপুরের ডিস্টেন্স হচ্ছে 64 কিলোমিটার। রাস্তার কন্ডিশন তো আপাতত খুব ভালো, তার সঙ্গে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশটা, এটাই হয়তো NH 34-এর সবার থেকে প্লাস পয়েন্ট বন্ধু। তো চলো এই সুন্দর জার্নিটা একটা সুন্দর সিনেম্যাটিক শট দ্বারা তোমরা এনজয় করো। সো আজকে আমাদের এই কলকাতা টু শিলিগুড়ি জার্নির ফার্স্ট টোল প্লাজা আমরা ক্রস করছি, আর এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। বাড়ি থেকে 150 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা চলে এসেছি পলাশিতে, যেটা কিন্তু একটা হিস্টোরিক্যাল প্লেস, যেটা আমরা সবাই জানি। কারণ এই পলাশির মাটিতেই 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। সেই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে আর ভারতের ওপর ব্রিটিশ শাসন শুরু করে।
তো বন্ধু একটু আগে আমরা ছিলাম পলাশীতে, যেটা ছিল নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে। তারপর বেশ কিছু কিলোমিটার অতিক্রম করার পর আমরা নদিয়া ডিস্ট্রিক্ট ছেড়ে এখন ঢুকে গেছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। আর এখন আমরা যাচ্ছি বহরমপুরের দিকে। বন্ধু NH-34-এর ওপর বহরমপুরের জায়গাটা বেশ ভিড় থাকে, তাই জন্য সেই ভিড়টাকে বাইপাস করার জন্য আমরা বহরমপুরের ভেতর দিয়ে যাব। তো সেই রুট ম্যাপটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, বলেও দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো NH-34 দিয়ে যাওয়ার সময় বহরমপুর থেকে হালকা লেফট টার্ন নিয়ে আমরা কিন্তু এইখানে বহরমপুরের ভেতর দিয়ে বাইপাস করবো NH-34-কে, কারণ এই সময় কিন্তু NH-34-এ বেশ জ্যাম থাকে। আর আমরা এই জ্যামটাকে বাইপাস করার জন্যই এই বহরমপুরের ভেতর দিয়ে রাস্তাটা নিচ্ছি বন্ধু। তো এখন আমরা বেশ কিছুক্ষণ এই রাস্তার উপরই বাইক চালাবো, তারপর আমরা পৌঁছাবো কৃষ্ণনাথ কলেজের সামনে বহরমপুরের, যেটা একটা খুব রিনাউন্ড কলেজ। তোমরা যদি চাও তাহলে গুগল ম্যাপে অবভিয়াসলি সে কৃষ্ণনাথ কলেজ সার্চ মেরে নিতে পারো, তাহলে রুটটা কিন্তু তোমাদের আরও ইজিলি পেয়ে যাবে। আর তা না হলে লোকাল মানুষদের জিজ্ঞেস করে নেবে, রাস্তা খুবই সহজ, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এখন আমরা চলে এসেছি বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের সামনের রাস্তায়। আর দেখতেই পাচ্ছ রাস্তার বাঁ দিক দিয়ে হুগলি নদী বয়ে যাচ্ছে। এই রাস্তা ধরে একটুক্ষণ এগিয়েই আমাদের একটা রাইট টার্ন নিতে হবে, আর আমরা চলে যাব মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের মাঠের পাশে। দেখতেই পাচ্ছ রাস্তার ডান দিকে হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের মাঠ। যদি তোমরা এই রাস্তাটা বুঝতে না পারো, যে কোনো লোকাল মানুষকে জিজ্ঞেস করে নেবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের মাঠ যাব বড় রাস্তা ধরার জন্য, যে কেউ তোমায় বলে দেবে। আর এখন আমাদের এই ডিস্ট্রিক্ট পুলিশের মাঠের পাশ দিয়ে আর একটু এগোতে হবে। এগোলেই একটা দেখবে সিগন্যাল পোস্টে তুমি ধাক্কা মারবে, এই সিগন্যাল পোস্ট থেকে আমাদের নিতে হবে লেফট টার্ন। ওই সিগন্যাল পোস্ট থেকে আরেকটু এগোলেই আমরা পড়ব মুর্শিদাবাদের গির্জার মোড়ে। সেই সিগন্যাল পোস্ট থেকে আমাদের নিতে হবে আর একটা লেফট টার্ন। অ্যান্ড ওই সিগন্যাল পোস্ট থেকে লেফট টার্ন নেওয়ার পর আর একটু এগোলেই তোমরা উঠবে হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজে বা ভাগীরথী ব্রিজে বহরমপুরের। আর তলা দিয়ে দেখতেই পাচ্ছ হুগলি নদী বা ভাগীরথী নদী বয়ে যাচ্ছে। তো এই রাস্তাটাই কানেক্ট করছে আমাদের NH-34-এ। তো বুঝতেই পারলে খুব সহজেই আমরা এই যে বাইরের জ্যামটা NH-34-এর বাইপাস করলাম বহরমপুর শহরের মধ্যে দিয়ে। আমরা আবার ব্যাক করেছি NH-34-এর ওপরে। তোমরা দেখতেই পেলে ভিড়টাকে কি সুন্দর। আমরা বহরমপুর সিটির ভেতর দিয়ে বাইপাস করলাম। আর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, বহরমপুর ফ্লাইওভার কিন্তু 15ই আগস্ট খুলে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের এই জার্নিটাকে আরও বেশি ইজি আর আরও বেশি শর্ট করে দেবে। মোটামুটি 30 থেকে 40 মিনিটের ডিস্টেন্স আমাদের কিন্তু কমিয়ে দেবে। বন্ধু দেখতে দেখতে আজকের দিনের এই কলকাতা টু শিলিগুড়ি জার্নির সেকেন্ড টোল প্লাজার সামনে আমরা চলে এসেছি। আর এটা হলো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আর আমরা ডিসাইড করেছি এই টোল প্লাজাটা ক্রস করেই সামনে যখনই কোনো একটা ভালো ধাবার বা রেস্টুরেন্ট দেখতে পাবো আমরা দাঁড়াবো আর সেইখানে নিজেদের ব্রেকফাস্ট সেরে নেবো, কারণ সেই সকালবেলা একটু অল্প কিছু খেয়ে বেরিয়েছি, তারপর আর কিছু খাওয়া হয়নি। আর অনেক বেশি খিদে পেয়ে গেছে আর বেলাও বেড়ে গেছে, তো এখন তাড়াতাড়ি কিছু খেতে হবে। বন্ধু এখন বাজে সকাল 10:20 আর আমরা রূপালী হোটেল অ্যান্ড ধাবায় দাঁড়িয়েছি। এটা হচ্ছে নবগ্রাম, মানে হচ্ছে একদম দেখতেই পাচ্ছ একদম NH-34-এর পাশেই। এইখানেই আজকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেবো, কারণ সকালবেলা থেকে সেই বাড়ি থেকে বেরিয়েছি, তারপরে কিছু খাওয়া হয়নি। এখানে বলছে তো আলুর পরোটা পাওয়া যাবে। আমরা মানে অভিজিৎকে জিজ্ঞেস করলো আলুর পরোটা অ্যাভেলেবেল, তো চলো গিয়ে খেয়ে নিই, আমার অনেক জোর খিদে পেয়েছে। ব্রেকফাস্ট আলুর পরোটা, এখানে একটা তরকারি আছে, আচার আছে, পেঁয়াজ লঙ্কা, যেটা এই গরমে খুবই দরকার। তো ভাই কেমন কি এক্সপিরিয়েন্স একটু বল। এখনও অবধি তো রাস্তা আমাদের খুবই ভালো গেল। যে পুরনো রাস্তায় যে দেখেছিলাম আগের বারে ছিলাম, অনেক ডাইভারশন ছিল বড় পুলের আগে, সেই রাস্তাগুলো তো সবই ভালো করে দিয়েছে। খালি ভুগিয়েছে আমাদের ওই নবদ্বীপের রাস্তাটা। নবদ্বীপ থেকে কৃষ্ণনগর এত ট্রাফিক জ্যাম আগে কখনো পাইনি রাস্তাটা, বুঝতেও পারলাম না কেন হয়েছে এবারে জ্যাম। 200 থেকে 300 ট্রাক ছিল ভাই, প্রচুর মানে তার উপর মানে শুধু ট্রাক না, সব গাড়ি আটকে আছে, বাইক যাওয়ার জায়গা নেই। ওইভাবে এসেছি আমাদের 1 ঘন্টার কাছে 8 ঘন্টার কাছে তো নষ্ট হয়েছে, বাট তার ছাড়া ভালো মেকআপ করেছি। একদম রাস্তা খুবই ভালো। চলো খাওয়া যাক, খেয়ে বল, টেস্ট করে তুই বল। ভালো, তবে আমরা যেটা হিন্দুস্থানে খেয়ে উঠবো ওরম না, তাও ভালো। কত প্লেট এটা বলে তো একটু? 60 টাকা পুরো ঘরোয়া খাবার। তো চলো আমি একটু টেস্ট করে দেখি কেমন কি খাবারটা। আমি একটু আচার দিয়ে নিলাম। আচ্ছা মানে চলে যাওয়ার মতন ঠিক আছে, তাই না? একদমই চলে যাওয়ার মতন ঠিক আছে। একটা খুব ভালো জিনিস, বেশি অয়েলি নয়,
তো এই ওয়েদারে বেশি উল্টোপাল্টা খেলে শরীর খারাপ হওয়ার চান্স আছে, তো অয়েলি নয়, এটা কিন্তু খুব ভালো জিনিস। তো চলো খাবারটা শেষ করি, তারপরে আবার দেখা হচ্ছে। নিজেদের পেট পুজো করবার পর এবার বাইকের পেট পুজো করানোর সময় চলো রিফুয়েলিং করানোর পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:11 আর দেখতেই পেলে আমাদের আর বাইকের দুজনকারই কিন্তু পেট পুজো হয়ে গেছে আর আমাদের এনার্জি একদম ফুল। আর তার জন্যই আমরা কিন্তু আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে জার্নি আবার শুরু করে দিয়েছি। তখন পেট্রোল পাম্পে আমার বাইকে 510 টাকার পেট্রোল ঢুকলো। তো আমার বাইকে তো ইনস্ট্যান্ট মাইলেজ শো করে, সেখানে দেখলাম 42-43 মতন মাইলেজ দিচ্ছে। তো বেশ ভালোই মাইলেজ দিচ্ছে বলা যেতে পারে। তো চলো এবার জার্নিটা এনজয় করা যাক। এখন আমরা যাচ্ছি ফারাক্কার পথে, আর এই ফারাক্কা যাওয়ার রাস্তাটা না বন্ধু আমাদের মতন বাইকার্সদের জন্য আবেগের থেকে কিছু কম নয়। চারিপাশে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তার উপর আকাশ হালকা মেঘলা আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, মানে বাইকিংয়ের জন্য একদম পারফেক্ট ওয়েদার। বন্ধু ফারাক্কা যাওয়ার পথে এখানে আইরন সেতু বলে একটা সেতু আছে, যারা পেছনে দেখতে পাচ্ছ। এত সুন্দর পরিবেশটা, এত সুন্দর জায়গাটা না, জাস্ট না দাঁড়িয়ে পারলাম না বস, তাই জন্য দাঁড়ালাম একটা সুন্দর সিনেম্যাটিক তোমাদের দেখানোর জন্য। জাস্ট দেখো, আশা করি তোমাদেরও আমাদের তৃতীয় টোল প্লাজা, যেটা হচ্ছে বহরমপুর ফারাক্কা হাইওয়ে টোল প্লাজা, আর এটা ক্রস করে আমাদের এইখান থেকে ফারাক্কা ড্যামের ডিস্টেন্স হচ্ছে 15 থেকে 20 কিলোমিটার। তো চলো ফারাক্কা ড্যামের দিকে এগোনো যাক। সো বন্ধু, আইরন সেতুর যে ড্রোন শটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো সেটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আস্তে আস্তে ওয়েদারটা কিন্তু অনেকটাই মেঘলা হয়ে আসছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। বাইক চালাতে তো ভালো লাগছে, বাট একটা ভয়ও লাগছে যদি বৃষ্টি চলে আসে আমাদের কিন্তু চাপ হয়ে যাবে, কারণ কি অলরেডি আমরা একটু নিজেদের টাইম থেকে লেট রান করছি ওই নবদ্বীপের জ্যামটার জন্য, আর সেটাই টাইমটাকে আমরা কভার আপ করার চেষ্টা করছি। এখন যদি বৃষ্টি চলে আসে আমরা কিন্তু আরও লেট হয়ে যাব। আমরা এখন ফারাক্কা থেকে ওই 10 কিলোমিটার মতন আগে দাঁড়িয়ে আছি একটা গাছের ছাউনিতে। আর এখানে অবভিয়াসলি এতক্ষণ ধরে বলছিলাম যে মেঘ করেছে বৃষ্টি আছে, সম্ভাবনা আছে। আর এই দেখো বৃষ্টি চলে এসছে। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে বৃষ্টিটা না এলেই ভালো, অনেকক্ষণ ধরে কাটিয়ে এসেছি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এই বৃষ্টিটাকে ডজ করতে এসেছি, বাট ফারাক্কা থেকে 10 কিলোমিটার আগে এসে গেছি আমরা। তো দেখে মনে হচ্ছে বৃষ্টিটা একটু পরেই কেটে যাবে। একটু ওয়েট করে একটু রেস্টও নিয়ে নিই, জল টল খাই, তারপর একটু বৃষ্টিটা কমুক, তারপরে আবার আমাদের জার্নি শুরু হবে। বৃষ্টি কমে গেছে, ওয়েদার যথেষ্ট ভালো, আর আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজে। এই নিয়ে 3 বছর পর আমি এখানে এলাম, আর যতবারই এখানে আসি না বন্ধু জাস্ট সৌন্দর্যটা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাই। এই ব্যারেজে টোটাল 109টা গেট আছে, আর এই ব্যারেজটা আমাদের হুগলি নদীর ওপরে কিন্তু অবস্থিত। এই ব্যারেজ থেকে তোমার বাংলাদেশের বর্ডারে যে শিবগঞ্জ গ্রাম আছে না, তার দূরত্ব কিন্তু জাস্ট 16.5 কিলোমিটার। এটা হচ্ছে আজকের দিনে আমাদের 4 নম্বর টোল প্লাজা, আর এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এই টোল প্লাজাটা ক্রস করে একটু দাঁড়াবো, একটা থাম্বনেলের জন্য পিকচার তুলবো, তারপর এগোবো আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ির দিকে। এখন বাজে দুপুর 1টা, আর আমরা চলে এসেছি মালদার কালিয়াচক বাজারে। আর আজকে হয়তো দুপুর টাইম বলেই রাস্তাটা এত ফাঁকা দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আগের বছর সকালবেলার দিকে এসেছিলাম আর যা ভিড় ছিল না, আর এই রাস্তাটা ক্রস করতে জাস্ট পাগল হয়ে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা মালদা টাউনের ভেতরে চলে যাচ্ছে, আর আমরা সোজা মালদা বাইপাস ধরে এগোবো। অ্যান্ড আগে যখন মালদা বাইপাস হয়নি তখন কিন্তু আমাদের মালদা টাউনের ভেতর দিয়ে যেতে হতো, আর অনেক বেশি টাইম লেগে যেত। তো এটা কিন্তু ভালো, বাইপাসগুলো হয়ে যাওয়ার ফলে আমাদের যে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জার্নির টাইম সেটা কিন্তু অনেকটা কমে যাবে। এখন আমরা জাস্ট মালদা বাইপাসটা ক্রস করে নারায়ণপুর মালদায় দাঁড়িয়েছি মনসা হোটেলে, যেটা একদম NH-34 উপরে, আর উল্টো দিকে BSF অফিস আছে। তো এইখানেই আজকে আমরা আমাদের লাঞ্চ করবো। তো অনেক জোর খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি ভেতরে যাওয়া যাক আর চটপট কিছু খাওয়া যাক, কারণ কি আর পাচ্ছি না, বেলা বাড়ছে, রোদও বাড়ছে, একটু কষ্ট হচ্ছে, বাট এনজয় প্রচুর করছি। গরমে একদম
পিওর ভেজ থালি অর্ডার করেছি আমরা, আর এর প্রাইস হচ্ছে জাস্ট 60 টাকা। A few moments later. এখন বাজে ঘড়ির কাঁটায় 2:45 আর আমাদের সুন্দর একটা লাঞ্চ হয়ে গেছে। তারপর আবার আমরা আমাদের রায়গঞ্জের উদ্দেশ্যে জার্নি কন্টিনিউ করছি। এইখান থেকে রায়গঞ্জের ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার, আর আমাদের সেইখানে যেতে গুগল ম্যাপ বলছে লাগবে আরও 1.5 ঘন্টা। এখন আমরা চলে এসেছি আজকের দিনের আমাদের 5 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। মানে আগের যে টোল প্লাজা দেখিয়েছিলাম ওইখান থেকে কিন্তু এই টোল রোডটা শুরু হয়েছিল, আর এই টোল প্লাজায় এসে সেইটা শেষ হলো। বন্ধু, এই ট্রাভেল সিরিজে আমরা নর্থ বেঙ্গলের কিছু অফবিট লোকেশনে যাব, সেইটা পুরো এক্সপ্লোর করবো, যেটা হয়তো সচরাচর কেউ বাইক নিয়ে এক্সপ্লোর করে না। তো অনেক অ্যাডভেঞ্চার হতে চলেছে, অনেক সুন্দর সুন্দর সিনেম্যাটিক শট, ড্রোন শট আসতে চলেছে, যদি ওয়েদারটা একটু আমাদের সাথ দিয়ে দেয়। তো বন্ধু, ভগবানের কাছে একটু প্রার্থনা করো যাতে আমরা ওয়েদারটা ভালো পাই, আর আমরা নর্থ বেঙ্গলের মনসুন সিজনের সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরতে পারি। এখন বাজে ঘড়ির কাঁটায় 4টে, আর আমরা প্রায় রায়গঞ্জ ঢুকিয়ে গেছি। আর আশেপাশের যে সৌন্দর্যটা দেখো বন্ধু, রোদের মধ্যে পুরো সবুজটা আরও ঝলমল করছে, আর এই প্রাকৃতিক সৌন্দর্য না পুরো মন্ত্রমুগ্ধ করে নিচ্ছে। তো চলো একটা ছোট্ট করে সিনেম্যাটিক শট দেখে নেওয়া যাক। আমরা মেন রাস্তা থেকে হালকা করে লেফট সাইডে নিয়ে আমরা রায়গঞ্জ সিটির ভেতরে ঢুকবো। আর যে স্ক্রিনের রাইট সাইডে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে রায়গঞ্জ ফ্লাইওভার, যেটা কিন্তু এখনও ওপেন হয়নি। তাই জন্য আমাদের রায়গঞ্জ সিটির ভেতর দিয়ে মোটামুটি 10 কিলোমিটার মতন বাইক চালিয়ে আমাদের উঠতে হবে ডালখোলা ফ্লাইওভারে। এইখান থেকে ডালখোলার ডিস্টেন্স হচ্ছে 52 কিলোমিটার, আর শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 182 কিলোমিটার। আজকের আমাদের জার্নির 6 নম্বর টোল প্লাজার সামনে আমরা চলে এসেছি, আর এটা সম্ভবত ডালখোলা ফ্লাইওভারের টোল প্লাজা। অ্যাট লাস্ট আমরা ডালখোলা ফ্লাইওভারে উঠে গেছি বন্ধু, আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে মাত্র 162 কিলোমিটার। এই ডালখোলা ফ্লাইওভার হয়ে আমাদের মতন যারা রোড ট্রিপ পছন্দ করো, তাদের যে কলকাতা টু শিলিগুড়ির জার্নিটা কতটা ইজি করে দিয়েছে সেটা তো আমরা সবাই জানি। 2021-এর আগে যখন এই ফ্লাইওভার তৈরি হয়নি, তখন আমাদের সেই বোতলবাড়ির রাস্তাটা নিতে হতো, যেটা অনেকটাই খারাপ রাস্তা আর অনেক ঘোরপ্যাচও আছে। তো এই ডালখোলা ফ্লাইওভার আমাদের কাছে একটা বরদানের থেকে কিছু কম নয়। তো চলো সামনে একটু জায়গায় দাঁড়াবো ডালখোলা ফ্লাইওভারের ওপরে, আর তোমাদের সঙ্গে কথা তো হবে, তার সঙ্গে কিছু সুন্দর সিনেম্যাটিক শটও তোমাদের দেখানোর চেষ্টা করব। বন্ধু, এখন বাজে 4:30-এর কাছাকাছি, আর আমরা জাস্ট ডালখোলা বাইপাসে জাস্ট একটুখানি উঠে দাঁড়িয়ে আছি। এইখানে অভিজিৎ ওর ড্রোনটাকে সেট করছে। ভাই, কেমন লাগছে আজকের রাইডটা? এখন অবধি জমে গেল, ওয়েদারটা সঙ্গ দিয়ে দিয়েছে, এখনো বৃষ্টি পাচ্ছি না সেরকম, এটাই অনেক। কাল যখন পাহাড়ে ওটা শুরু করবো এরকমই ওয়েদার থাকলে ভালো। রাস্তাটা আমরা ভালো পেয়ে গেছি, শুধু সামনে একটুখানি কিষানগঞ্জটা খালি ক্রস করে গেলে তার কোনো চিন্তাই নেই, এখন তো রাস্তা ভালোই পাবো। এই জায়গাটা যতবারই আসি একটা আলাদাই অনুভূতি লাগে বল। একদম একদম। আর এই ডালখোলা বাইপাসটা হয়ে গিয়ে আমাদের মতন রাইডারদের জন্য কিন্তু অনেকটা সুবিধা হয়ে গেছে। অনেক আগে আমরা ওই বোতলবাড়ির রাস্তাটা নিতাম, বাপরে বাপ, সেটাই। আর এত মিস করলে এখানে যা জ্যামে ফাঁসতাম। একদমই তাই। আর এটা পুরো আমাদের জন্য একটা সোনায় সুহাগা হয়ে গেছে। এটা হয়ে আমাদের অনেক টাইম তো সেভ হয়েছে, তার থেকেও বড় এনার্জি সেভ হয়েছে। কারণ আমরা যখন এই শিলিগুড়ির আশেপাশে চলে আসি তখন কিন্তু আমাদের এনার্জিটা ল্যাক হতে শুরু করে, তাই না? একদম। তো এইটা হয়ে গিয়ে এটা কিন্তু আমাদের সেটাই তো এইটা হয়ে গিয়ে কিন্তু আমাদের জন্য খুব ভালো হয়েছে। তো তোমাদের ডালখোলা ফ্লাইওভারের ওপরে যে ড্রোন শটটা দেখালাম সেইটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে বন্ধু। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি চলে এসছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, আর এখন কিন্তু বেশ ঝেপে বৃষ্টি এসে গেছে। তো এখন কিন্তু আমাদের একটুখানি সেটা নিতেই হবে। বেশ কিছুক্ষণ হলো বৃষ্টি কমে গেছে, আর আমরা আবার আমাদের জার্নি শুরু করে দিয়েছি। আর বন্ধু, বৃষ্টি কমে যাওয়ার পর না আকাশটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। আর দেখতেই পাচ্ছ ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর খুব সুন্দর লাগছে, একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। ডালখোলা ফ্লাইওভার থেকে নেমে গেছি, আর এইখান থেকে ইসলামপুরের পথে যাচ্ছি আমরা। ইসলামপুর এইখান থেকে আর 62 কিলোমিটার মতন। আর টু বি অনেস্ট, ডালখোলা ফ্লাইওভারের ভালো রাস্তার পর এবার কিন্তু একটু খারাপ রাস্তা শুরু হচ্ছে। খারাপ রাস্তা বলতে এই রাস্তার মধ্যিখানে পটহোলস দেখতে পাবে, আর রাতও হয়ে যাচ্ছে, তো একটু সাবধানে চালাতে হবে। তো আর বেশি কিছু বলবো না, এই খারাপ রাস্তাটা অতিক্রম করে শিলিগুড়ি ঢুকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
এখন বাজে রাত 9:15 আর আমরা অবশেষে শিলিগুড়ি পৌঁছে গেছি। জানি আজকে শিলিগুড়ি পৌঁছাতে বেশ খানিকটা লেট হয়েছে, কারণ রাস্তায় অনেক সময় জ্যাম পেয়েছি, তারপর অনেক সময় বৃষ্টির জন্য আমাদের দাঁড়াতে হয়েছে। তো একটা ভালো কাজ করেছি, আমরা রাস্তায় আস্তে আস্তে শিলিগুড়ির হোটেলটা বুক করে নিয়েছি। আর আজকে আমরা শিলিগুড়ির হোটেল ডায়মন্ডে থাকবো। হোটেলের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবভিয়াসলি চেক আউট করে নিতে পারো। তো চলো হোটেলে যাওয়া যাক, তারপর বাকি কথা হচ্ছে। A few moments later. বন্ধু একটু আগেই হোটেলে এলাম আর ফ্রেশ হয়ে গেছি, মানে আমাদের ফাইল কপি করা হয়ে গেছে। আর এখন আমরা ডিনার করতে পেরেছি। অভিজিৎ নিয়েছে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, না এগ ফ্রাইড রাইস, সরি, হ্যাঁ বারবার ভুল বলছি। আর আমি হচ্ছি চিকেন চাউমিন। এটা চাউমিন বলা যায় না, কিছু একটা বানিয়ে দিয়েছে তোকে। সিরিয়াসলি এটা খেয়ে যদি আমি ঠিক থাকি তাহলে আমি কালকে এই হোটেলে রিভিউ দেবো, তার আগে দেবো না। তো আজকের রিভিউটা এখানেই শেষ করলাম। কালকে আমি হোটেলের রুমের কত রেন্ট, তারপরে হচ্ছে তোমার সব কিছু আমি বলে দেবো, নাম্বার ফাম্বার সব দিয়ে দেবো, ঠিক আছে। আর কাল থেকে মানে নেক্সট এপিসোড থেকে বেসিক্যালি আসল আমাদের কিন্তু এই সিরিজটা, নর্থ বেঙ্গলের অফবিটের যে সিরিজটা আমরা বাইকিং ট্রিপ করতে গেছি সেইটা কিন্তু শুরু হবে। তো পুরো সিরিজটা দেখতে হবে বন্ধু, পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা তো অ্যাডভেঞ্চার করবো, আমরা তো মজা করবো, আর তোমরাও আশা করছি দেখে ততটাই মজা করবে আর তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টিল দেন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট ইউ হ্যাভ গট। Adios, amigos.